দুর্নীতি, লুটপাট আর মানুষ খুন করে ক্ষমতায় এসেছিল বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির তৎপর, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলি প্রেরণা, বলেছেন রিজভী। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। তীব্র তাপদাহের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে, 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আভাস। অর্থ পাচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন দুদক চেয়ারম্যানের। দুদকে সৎ ও সাহসী কর্মকর্তার অভাব, বলেছেন বিশিষ্টজনরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 সালের নির্বাচনে সবাই মিলে 30টি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিমুখ দলে পরিণত হয়েছে। অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতা এখন দেশের বাইরে থেকে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10 তলা পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পানি, বিদ্যুতের সমস্যা সমাধান, পুরনো ঢাকা সহ রাজধানীর উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের রিপোর্ট। গত বছর পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজার মার্কেটে শনিবার বহুতল পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার সুইচ গেট পর্যন্ত 8 লেনের মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সড়ক, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সরোয়ার্দী শিশু উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজধানীর পানি, বিদ্যুৎ, যোগাযোগ, আবাসন, বস্তিবাসী বাসস্থান উন্নয়ন সহ সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরো সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারণ বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। বিএনপির রাজনীতি ও শীর্ষ নেতার সমালোচনাও ছিল শেখ হাসিনার বক্তব্যে। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারিখ যেহেতু অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। বিএনপি আমলে রাজধানীতে প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। এছাড়া বস্তিবাসীদের জন্য গ্রামে ফেরা কর্মসূচির কথাও জানান সরকার প্রধান। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে, ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র মুক্ত। সরকার সেভাবেই কাজ করছে বলে জানান তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ গড়তে কাজ করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপদগামী করতে চেয়েছিল 75-এর খুনিরা। তবে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িকতা আর বাংলার মাটিতে আসতে পারবে না বলে জানান তিনি। রামুতে বিএনপি জামাত বৌদ্ধবিহার পুড়িয়ে দিয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সেটাকে দর্শনীয়ভাবে পুনরায় করে দিয়েছে। বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে চাই মন্তব্য করে তিনি গৌতম বুদ্ধের শিক্ষা নিয়ে দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে সরকার একটি বৌদ্ধ বিহার করে দেবে বলে জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি তৎপর, তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে জানিয়েছেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলি প্রেরণা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
এ সময় নজরুলের রচনাবলী বিশ্বময় ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাঙালির চেতনার কবি নজরুল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে কবিতা ও গানে মানুষের পক্ষে কলম ধরেছেন, গেয়েছেন মানবতার গান। অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নজরুল প্রেমীরা। এ সময় নজরুলের কাজগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকতা দিতে পারবো। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক কারণে এখনো জেলে যেতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা, গান, তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে। তবে রাজনৈতিক কারণে কাউকে জেলে ভরার ইচ্ছে সরকারের নেই বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। অপরাধের মানদণ্ড, তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তীব্র তাপদাহে নাকাল জনজীবন। এরই মধ্যে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার বিকেলের পর পটুয়াখালীর খেপুপাড়া সহ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। প্রচণ্ড তাপদাহে দিশেহারা মানুষ। পানিতে ঝাঁপিয়ে পড়ে একটু প্রশান্তি খুঁজছে শিশু কিশোররা। ইটকাঠের নগরীতে লেকের পানিতে দীর্ঘ সময় সাঁতার কেটে গা জুড়াচ্ছে কোমলমতি শিশুরা। এই গরমে থাকা যায় না, ঘরের ভিতরেও এবার জিতে বাইরে আয়া গোসল করতেছি। বাসায় তো অনেক গরম, এই জায়গায় আইসে গোসল করতে। পানিতেই ভালো লাগে, আবার উঠে গেলে আবার গরম লাগে। দুপুরের আগেই পিচ ঢালা সড়কগুলো উত্তপ্ত হয়ে উঠছে। সূর্যের প্রখরতায় পথে নেমে হাঁসফাঁস করছেন পথিকরা। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশুরা হয়ে পড়ছেন অসুস্থ। এমন অবস্থা যে ঘরে বাহিরে সব জায়গাতেই গরমের চোখ রাঙানি। মারাত্মক কষ্ট, বের হওয়াটাই তো আসলে দুষ্কর। এখন মনে হয় গা পুড়ে যাচ্ছে, ছেলে বলতেছে গা জ্বালা করতেছে। অনেক বেশি কষ্ট হচ্ছে, বাসায় থাকতে পারছি না। ঘরে বের হওয়াটাই কঠিন গরমে। এখন আমাদের দেশটা যদি এসি কান্ট্রি হয়ে যেত তাহলে তো ভালোই হতো। এদিকে পূর্ব মধ্য সাগরে গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এর ফলে রবিবার সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের বিভিন্ন জেলায় দেখা দিবে ভারী বৃষ্টি। কালকের পর থেকে কিন্তু তাপমাত্রা সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে, কিন্তু উপকূলীয় যে জেলা বিভাগগুলো রয়েছে বা জেলাগুলো আছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সকল জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর যে কেন্দ্রটা সেটা খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের মাঝামাঝি দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে আপনারা জানেন যে যখন সাইক্লোন হয় তার কিন্তু সাইক্লোনের যে ডান সাইড সেই সকল জায়গা বেশি বাতাসের গতিবেগ বেশি থাকে
সেই সকল জায়গায় সাধারণত হয়তো জলোচ্ছ্বাসের উচ্চতাও একটু বেশি থাকতে পারে। উপকূলীয় এলাকার জেলে ও মাছ ধরার ট্রলারকে সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান কর ব্যবস্থাপনার যে দুর্বলতা ও অসঙ্গতি রয়েছে সেটির প্রতিকার না করে আসন্ন বাজেট প্রণয়ন কঠিন হবে, এমন মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের। শনিবার রাজধানীর এফডিসিতে অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আগামী বাজেটে ঋণের ফাঁদ তৈরি করতে পারে বলেও আশঙ্কা তার। বলেন, দুর্নীতি ও অপচয় কমিয়ে আসন্ন বাজেটের হার বাড়ানো সম্ভব। এত কম রাজস্ব দিয়ে সরকারের ব্যয় মেটানোর পাশাপাশি মধ্যম আয়ের দেশ গড়া অসম্ভব উল্লেখ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, কর ব্যবস্থার অসঙ্গতি ও দুর্নীতি দূর না করে শুধু কর ব্যবস্থার উপর নির্ভর করে বাজেট প্রণয়ন করা হলে তা বাস্তবায়ন কঠিন হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভ নিয়ে নানা প্রশ্নের সামনে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্ট করতে হবে। রাজস্ব সংগ্রহ বাড়ানো অবশ্যই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা বক্তারা বলেছে যে বর্তমান কর ব্যবস্থায় যে ধরনের দুর্বলতা, অসঙ্গতি, বৈষম্য, অন্যায্যতা এবং দুর্নীতি আছে, সেগুলোর প্রতিকারের প্রতি দৃষ্টি না দিয়ে কর আদায়ের শুধু জোরাজুরি করলে সেটা হিতে বিপরীত হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট হচ্ছে আজ। শনিবার সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ষষ্ঠ দফায় হরিয়ানার 10টি আসন, বিহারের 8টি, ঝাড়খণ্ডের 4টি, উড়িষ্যার 6টি, উত্তরপ্রদেশের 14টি, পশ্চিমবঙ্গের 8টি, দিল্লির 7টি ও জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে দিয়ে হরিয়ানা, দিল্লি এবং জম্মু ও কাশ্মীরে ভোট গ্রহণ সম্পন্ন হবে। এই দফার ভোটে মনোজ তেওয়ারি, মনোজ হুড্ডা, কানাইয়া কুমার, সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়া সহ মোট 889 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। আজ ষষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার 543 আসনের মধ্যে 486টির ভোট গ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় আগামী 1 জুন ভোট হবে 57 সংসদীয় আসনে। খেলার খবর, ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত 9টায় শুরু হবে ম্যাচটি। আটলান্টিক সাগরে ডুবে গেছে বাংলাদেশের ক্রিকেট সূর্য। টি-20 ক্রিকেটের 19তম দল যুক্তরাষ্ট্রের কাছে পরপর 2 ম্যাচ হেরেছে টাইগাররা, যাদের না আছে ক্রিকেট কাঠামো, না আছে ঐতিহ্য। স্বাগতিক হওয়ায় বিশ্বকাপ খেলছে মার্কিনিরা। দলের অধিকাংশ ক্রিকেটারই বিভিন্ন দেশ থেকে জড়ো করা। বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিল বিসিবি, যাতে নবীন ইউএসএ এর বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে হাসতে পারে মূল মঞ্চে। তবে পরপর 2 পরাজয়ে শান্ত, সাকিব, রিয়াদরা ক্রিকেট বিশ্বে এখন হাসির পাত্র। আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। দ্বিতীয় ম্যাচ হেরে ছুঁয়েছে লজ্জার মাইলস্টোন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম দল হিসেবে 100 ম্যাচে হারল বাংলাদেশ। এবার আরও বড় লজ্জার সামনে টাইগাররা। শেষ ম্যাচটায় হারলে সহযোগী দেশের কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রথম দল হিসেবে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হবে শান্ত লিটনদের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্নীতি, লুটপাট আর মানুষ খুন করে ক্ষমতায় এসেছিল বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির তৎপর, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলি প্রেরণা, বলেছেন রিজভী। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। তীব্র তাপদাহের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আভাস। অর্থ পাচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন দুদক চেয়ারম্যানের। দুদকে সৎ ও সাহসী কর্মকর্তার অভাব, বলেছেন বিশিষ্টজনরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।